তোমার কাছে কোনো হাদিস শুনতে চাইনি। আরিশার জন্মদাতা এবং অভিভাবক আমি, লালন পালন করে বড় করেছি আমি, তাই যার সাথে ইচ্ছে তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। বাবা কিছু মনে করবেন না, লালন পালনের দায়িত্ব তো আল্লাহর। আল্লাহ আমাদের রিজিক দেন। আরিশা আপনার মেয়ে বলে আপনি তার অপছন্দের পাত্রের সাথে তাকে জোর করে বিয়ে দিতে পারেন না। আপনি এরকম জুলুম তার উপর করতে পারেন না। বাবা কি হয়েছে আরিশা? তুমি ছাদে বসে কান্না করছো কেন? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, তাহলে তো তুমি এইভাবে ছাদে মন খারাপ করে বসে থাকতে না। কি হয়েছে আমাকে বলো? কেউ কিছু বলেছে? বাবা মা বকা দিয়েছে তোমাকে? ভাবি বিরক্ত করো না তো, এমনিতে আমার মনটা ভীষণ খারাপ, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। বুঝতে পেরেছি, বিয়ের পর বাবার বাসা আর পরিবারের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, সেজন্য মন খারাপ। কি আর করার, মেয়ে হয়ে জন্মেছো, পরিবার তো ত্যাগ করতেই হবে, স্বামীর সংসার তো করতেই হবে, কিছু তার করার নেই বোন। কিসের বিয়ে, কিসের স্বামী? ওই আধবড় লোকটাকে আমি জীবনেও বিয়ে করবো না। দরকার হলে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করবো, না হলে বাড়ি থেকে পালিয়ে যাবো। আচ্ছা, তার মানে তোমার লোকটাকে পছন্দ হয়নি, সেই জন্য তুমি এখানে মন খারাপ করে বসে আছো? বুঝতে পেরেছো তো? এখন যাও, আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। ওই ছেলেকে তোমার পছন্দ না, তাতে মন খারাপের কি আছে? ওই ছেলেকে পছন্দ হয়নি, ওই ছেলেকে বিয়ে করতে হবে না। বাবাকে বললেই হলো, তাহলেই তো হয়। বাবাকে বলে কোনো লাভ নেই, বাবা কারো কথাই শুনবে না। বাবা যখন একবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ওই লোকের সাথে আমার বিয়ে দিবে, এখন বাবা কোনো কথাতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। এখন হয় আমার এই আদর লোকটাকে বিয়ে করতে হবে, নাহলে ছাদ থেকে লাফ দিয়ে মরতে হবে, আর না হলে বাড়ি থেকে পালাতে হবে। এসব কথা বলতে নেই, আমি বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, বাবাকে বোঝানোর চেষ্টা করবো। সত্যি বলছো ভাবি? তুমি কথা বলবে বাবার সাথে? অবশ্যই বলবো। আমি চাই না তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার বিয়ে হোক, আর এটা অন্যায়, এটা আমি হতে দিব না। তুমি এখন শান্ত হও, আমি বাবার কাছে আজকেই তোমার ব্যাপারে কথা বলবো, আমি বিয়ে ভাঙা ট্রাই করবো, ট্রাস্ট। আরিশার বয়সের চাইতে ওই লোকটার বয়স অনেক বেশি। মাঝ বয়সী একটা লোকের সাথে আরিশার বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? আংটি পরিয়ে যাওয়ার পর থেকে আরিশা শুধু কান্নাকাটি করছে। করুক, কান্নাকাটি করুক, ওর কান্না দেখলে তো আর হবে না। শোনো, দুদিন কান্নাকাটি করবে, তৃতীয় দিন রাজি হয়ে যাবে। এ নিয়ে আর তোমার ভাবতে হবে না। এমন স্টাবলিশ ছেলে সহজে আর পাওয়া যাবে না। আর তাছাড়া আরিশার সাথে বিয়েটা হলে আমাদের বিজনেসের জন্য ভালো। বিজনেসের জন্য ভালো হবে সেদিক বিবেচনা করে তো আর বাড়ি মেয়েকে বিয়ে দেওয়া ঠিক না দুলা ভাই। আয়শা, তুমি আমাদের মধ্যে কথা বলতেছো না। দেখুন, যদি আরিশা এই বিয়েতে রাজি থাকতো তাহলে আমি কোনো কথা বলতাম না, কিন্তু আরিশা তো এই বিয়েতে রাজি না, আর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া অন্যায়, এটা ঠিক না। তুমি কি বলতে চাচ্ছ আমরা অন্যায় করছি? জি, আপনারা আরিশার সাথে অন্যায় করছেন। কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া বৈধ না। আপনার কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনা শোনেননি? উনি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় সেই বিয়েকে উনি বাতিল করে দিয়েছেন। চুপ করো মেয়ে, তোমার কাছে কোনো হাদিস শুনতে চাইনি। আরিশার জন্মদাতা এবং অভিভাবক আমি, লালন পালন করে বড় করেছি আমি, তাই যার সাথে ইচ্ছে তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। বাবা কিছু মনে করবেন না, লালন পালনের দায়িত্ব তো আল্লাহর। আল্লাহ আমাদের রিজিক দেন। আরিশা আপনার মেয়ে বলে আপনি তার অপছন্দের পাত্রের সাথে তাকে জোর করে বিয়ে দিতে পারেন না। আপনি এরকম জুলুম তার উপর করতে পারেন না বাবা। বেয়াদব মেয়ে, আমার মুখের উপরে কথা বলো, এত বড় সাহস তোমার? বেয়াদবি মাফ করবেন বাবা, আপনি আমার গুরুজন। অনিচ্ছায় যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি ক্ষমা করে দিবেন। আমি তো শুধু হাদিসের কথা বলেছি। আরিশা তো আপনারই মেয়ে, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনার। জোর করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিবেন না বাবা, এতে সে সুখী হবে না। তার উপর এরকম জুলুম করবেন না আপনি। তুমি আর একটা কথা বলবে না, তোমার কোনো কথা শুনতে চাই না আমি। যাও এখান থেকে, চোখের সামনে থেকে যাও। আমার মাথাটা ধরিয়ে দিলে, মাথা ব্যথা করছে। বৌমা, যে মানুষ আল্লাহ খোদাকে ভয় পায় না তার সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো এসো।
ব্যাপার, এই রাতের বেলা এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি সেটা কি তোমার কাছে বলে যেতে হবে? ঘর থেকে বের হলে তোমার পারমিশন নিতে হবে আমার? ভাবি, তুমি কি বাবার সাথে কথা বলেছিলে? কথা বলেছিলাম। কি বললো বাবা? বাবা আমার সাথে ভীষণ রাগারাগি করেছে, সে আমার কথা শুনতেই চায় না। আচ্ছা অয়ন, তুমি তো আয়েশার বড় ভাই, আয়েশাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, ওই বিয়েটা একেবারেই করতে চাচ্ছে না। তুমি একটু প্লিজ এই ব্যাপারে বাবার সাথে কথা বলবে? বাবার সাথে আমি কথা বলবো? তুমি জানো না বাবার সাথে আমার কি সম্পর্ক? বাবা আমাকে তো দেখতেই পারে না। যেখানে ওর বিয়ের পারমিশন আমার থেকে নেয়ই নাই, সেখানে আরিশার বিয়ে ভাঙার কথা বললে মানবে সে? কখনোই না। আচ্ছা মানলাম বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না, কিন্তু আয়েশার যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে তার সাথে তো কথা বলতে পারো, নাকি সেটাও পারো না? না না না, আমি পারবো না। বাবা যদি জানে তাহলে অনেক সমস্যা হবে। সরি রে, আমি তোর জন্য কিছু করতে পারলাম না। থাক তুই। ভাবি, এখন তাহলে আমি কি করব? আমি বরং এক কাজ করি, আমি বাড়ি থেকে দূরে কোথাও চলে যাই। তোমাকে কোথাও যেতে হবে না, আমি আছি না? আমি আছি তো, তুমি একদম চিন্তা করো না। আমি কোনোভাবে তোমাকে জোর করে বিয়ে দিতে দিব না। আমি যেভাবেই হোক তোমার বিয়েটা ভাঙবো। প্রয়োজন হলে আমি সেই লোকের সাথে কথা বলবো। তুমি কি ওই লোকের সাথে কথা বলবে? দরকার হলে বলবো। তুমি শুধু তার নাম্বারটা আমাকে ম্যানেজ করে দাও। তুমি কি ফোনে কথা বলবে? না, ফোনে না, এসব কথা সামনাসামনি বললেই ভালো হবে। ফোনে না বলি, তুমি শুধু তার নাম্বারটা আমাকে ম্যানেজ করে দাও, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আমি ওনার নাম্বারটা জোগাড় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আরিশার ভাবি, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, প্লিজ বসুন। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, খুব ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলে দেই। সেটা হচ্ছে, আপনি সেদিন আরিশাকে দেখতে গিয়ে আংটি পরিয়ে দিয়ে এসেছেন, কিন্তু আরিশা আসলে এই বিয়েটাতে রাজি না। দেখুন, অ্যারেঞ্জ ম্যারেজে বেশিরভাগ মেয়ে বিয়ে করতে রাজি হয় না, বিকজ তাদের প্রেমিক থাকে অথবা তাদের বর পছন্দ হয় না। আপনি টেনশন করবেন না, বিয়ের পরে না সব ঠিক হয়ে যাবে, আমি আপনাকে বলছি। এটা আপনার ভুল ধারণা। জোর করে বিয়ে দিলে কোনো কিছুই ঠিক হবে না। তাছাড়া জোর করে যদি বিয়ে দেয়, সেক্ষেত্রে মেয়েরা বাধ্য হয় স্বামীর সংসার করতে। আর বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এখানে জোর জবরদস্তি করা একেবারেই ঠিক না। তাছাড়া একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া এটা অন্যায়, পাপ। কিন্তু আমাকে তো আরিশার পরিবার বলল এই বিয়েতে কোনো সমস্যা নেই, তারা নাকি আরিশাকেও রাজি করাবে। আপনি তো বিয়ে করবেন আরিশাকে, আরিশার পরিবারকে তো আর নয়। আর তাছাড়া যদি জোর করে আরিশাকে বিয়ে দেওয়া হয়, তাহলে সে কখনোই সুখী হবে না। আর আরিশা যদি সুখী না হয়, তাহলে কি আপনি সুখী হতে পারবেন বলুন তো? আচ্ছা, আরিশা কি আপনাকে পাঠিয়েছে বিয়ে ভাঙানোর জন্য? সত্যি কথা বলতে, এঙ্গেজমেন্টের পর থেকে আরিশা একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। প্রচন্ড কান্নাকাটি করছে, কোনো কথাই শুনতে চাচ্ছে না। আপনি দয়া করে বিয়েটা ভেঙে দিন। আর আরিশা এঙ্গেজমেন্টের আংটিটা ফেরত পাঠিয়েছে। আপনি বুদ্ধিমান মানুষ, আশা করছি আপনি বিয়ের ব্যাপারটা আর সামনে আগাবেন না। দয়া করে বিয়েটা ভেঙে দিন। আজ তাহলে আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আজগর সাহেব, আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চান না, সেটা তো আপনি সেদিনই বলতে পারতেন সরাসরি। এঙ্গেজমেন্টের পর আপনার বৌমাকে দিয়ে আংটি ফেরত পাঠানোটা না আমার একদম পছন্দ হলো না, আমি খুবই মাইন্ড করলাম। রাখছি।
রাবেয়া, রাবেয়া, আয় রাবেয়া, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? তোমার বৌমা কোথায়? বৌমা, বৌমা তো একটু বাইরে গেছে। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোমার বৌমা কি করেছে জানো? কি করেছে? রেহানের সাথে কথা বলে রেহান আর আরিশার বিয়েটা ভেঙে দিয়েছে। ঠিক করেনি তোমার বৌমা, এটা একদম ঠিক করেনি। কি বলছো তুমি? বৌমা রেহান আর আরিশার বিয়েটা ভেঙে দিয়েছে? এ কথা তোমাকে কে বললো? রেহান বলেছে। রেহান ফোন করে বললো এখনই। তোমার আদরের বৌমা কাজটা ঠিক করেনি, একদম ঠিক করেনি। কাকে ফোন দিচ্ছ? আয়েশার মাকে। এখন ওনাকে ফোন দিও না। আর প্লিজ এখন দিও না। উনি কি ভাববে? আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। এখানে এসে আপনার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যাবেন। কি করেছে সেটা এ বাড়িতে আসলে আপনি জানতে পারবেন। তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না প্লিজ। এত উত্তেজিত হওয়ার দরকার ছিল না। এই বিষয়টা নিয়ে বসে কথা বলা যেত না? শুধু শুধু তুমি সিনক্রেট করলে বিয়ের সাথে। তুমি চুপ করো, আমি যা করেছি একদম ঠিক করেছি। অয়নের বউ এটা কোনো কাজ করলো? আমি কত প্ল্যান করে আরিশার সাথে রেহান সাহেবের বিয়েটা ঠিক করছি। অয়নের বউ বিয়েটা ভেঙে দিয়ে সবকিছু ভেস্তে দিল। হ্যাঁ, বাদ দাও না, যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া তো আরিশা এই বিয়েতে রাজি ছিল না। এই বিয়েটা হলে হয়তো সুখী হতে পারতো না। তোমার সাথে কথা বলাই বেকার। তোমার মাথায় তো ঘিরো নেই, এসব তোমার মাথায় ঢুকবে কি করে? আচ্ছা, তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় রেহান সাহেব এইভাবে বিয়ে ভেঙে যাওয়ার পরে আমাদের সাথে বিজনেস ডিল করবে? আমি না বুঝলাম না, বিয়ের সাথে বিজনেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে, তোমার মোটা মাথায় সব ঢুকবে না। তুমি আমার সাথে কেন রাগারাগি করছো? আর বিয়েটা তো আমি ভাঙিনি, বিয়েটা ভেঙেছে অয়নের বউ। আচ্ছা, বাবা যে অয়নের শাশুড়িকে ফোন করে আসতে বলছিল, সে কি আসছে? আসছে, কিন্তু আয়েশা এখনো বাড়িতে ফিরেনি। বাবার উচিত ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ভেবেছিলাম ধার্মিক মেয়ে, সহজ সরল নম্র ভদ্র হবে, কিন্তু না, সে তো দেখছি পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছে। এই মেয়ে এই বাড়িতে থাকলে সমস্যা, বিরাট সমস্যা। বিআই সাহেব, কিছু একটা বলেন। এইভাবে চুপ থাকলে কি হয়? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি হঠাৎ এখানে? তোমার শ্বশুর ফোন করলেন, তাই এলাম। বাবা তোমাকে এখানে আসতে বলেছেন? হ্যাঁ, আমি তোমার মাকে আসতে বলেছি, যাতে করে তোমাকে ওনার হাতে তুলে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করে দিতে পারি। বিআই সাহেব, আমার মেয়েটা কি এমন অপরাধ করেছে যে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন? তার দোষটা কোথায়? কি করেছে সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কি রে মা, কি করেছিস তুই? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি করেছো? বাবা, আপনি বোধহয় ইতিমধ্যে আরিশার বিয়ে ভাঙার খবরটা জেনে গিয়েছেন, আর সেই জন্য কি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন? হ্যাঁ, সেজন্যই আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি। আপনার মেয়ে এ বাড়ির বউ হয়ে তার ননদের বিয়ে ভেঙে দিয়েছে। সেই বাড়িতে বউ হয়ে থাকার যোগ্য নয়। কি রে আয়েশা, তুই তো ননদের বিয়ে ভেঙে দিয়েছিস, কিন্তু কেন? কেন করেছিস তুই এটা? মা, আরিশা বিয়েটা করতে চাচ্ছিল না, ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, আর সেজন্য ও বাড়ি থেকে পালানোর কথা ভাবছিল, এমনকি ও আত্মহত্যা করার কথাও চিন্তা করছিল। আর যে কারণে আমি আরিশার কথা ভেবে আর এই পরিবারের সম্মানের কথা ভেবে বিয়েটা ভেঙে দিয়েছি। তোমাকে সে অধিকার কে দিয়েছে? তুমি হচ্ছে এ বাড়ির বউ, তোমার কাজ হলো সংসার সামলানো, সংসারের কোনো সিদ্ধান্ত নেওয়া তোমার কাজ না। তুমি যখন অয়নের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছিলে,
তখনই আমি তোমাকে নিষেধ করেছিলাম। শুনুন, আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হন। আপনার মেয়ে বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। বিআই সাহেব, আমার মেয়েটা ভুল করেছে, এবার মতো আপনি ওকে ক্ষমা করে দিন। এমন ভুল আর কখনো করবে না। আপনার মেয়েকে একবার ক্ষমা করেছি, কিন্তু এবার সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বিআই সাহেব, আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমার মেয়েটাকে আপনার বাড়ি থেকে বের করবেন না। এমন ভুল আর কখনো করবে না। শোনো, বিয়ান 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ, অন্তত বিয়ানের সম্মানের কথা চিন্তা করে শেষবারের মতো তুমি ওকে ক্ষমা করে দাও। শুনুন, আপনার মেয়েকে বলে দিন, এ বাড়িতে থাকতে হলে আমার কথার অবাধ্য হয়ে চলা যাবে না। মাথা নিচু করে মুখ বন্ধ করে থাকতে হবে। শুধুমাত্র তোমার মা হাত জোর করে ক্ষমা চাইলেন বলে এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। এটাই শেষবার। এরপরে কোনো ভুল হলে এ বাড়িতে আর তোমার জায়গা হবে না। মনে রাখবে, সেদিনই হবে তোমার জীবনের শেষ দিন এই বাড়িতে। বিয়ান সাহেব, আপনি কোনো টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে মাফ করে দাও মা। আজকে আমার জন্যই তোমার আমার শ্বশুর বাড়িতে এতটা অপমানিত হতে হলো। আমার শ্বশুরের কাছে হাত জোর করে মাফ চাইতে হলো। কি করব বলো? আরিশার এত বড় একটা ক্ষতি তোর হতে দিতে পারি না। তুই যা করেছিস খুব ভালো করেছিস মা। তোর উপর আমার কোনো রাগ নেই, তবে এখন থেকে সাবধানে থাকিস। এমন কোনো কাজ করিস না যাতে তোর সংসারটা ভেঙে যায়। তোর শ্বশুরবাড়ির লোকজন কোনো কারণে তোর উপর নারাজ হয়, এমন কোনো কাজ করিস না। আমি চেষ্টা করবো মা, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, জামাই বাবা যে কোথায়? তোমার জামাই হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। আর কোথায় থাকবে? দোষ টাকা দে, মাল নিয়ে আহি, তারপরে 3 জনে মিলা একলার মাল খাই। তুই আমারে ফোন দিয়া আনছস মাল খাওয়ানোর লেগা। তুই মাল খাওয়াবি কইয়া এখন তুই আমার কাছেই টাকা চাইতাছস। এই, তুই জানোস না আয়েশার কথা আমার বাসায় টাকা দেওয়া বন্ধ। বেটা, আমি কোটিপতির পোলা, কোটিপতির পোলা, কিন্তু আমার পকেটে কোনো টাকা না। বুঝতে পারছি মামা, তোর বউ তোর 12টা বাজায় দিছে। তুই যতই বন্ধু মামা নেশা ছাড়তাছস না, ততই বলতো তোর বউ তোর পিছন দিকে হাল ছাড়বো না। এই, এসব বাজারের কথা বাদ দে তো। ফোন দিছস মাল খাওয়াবি কয়ে, মাল খাওয়াবি নাকি খাওয়াবি না? আরে বাজান, আমি মাল কেমনে খাওয়াবো? আমার নিজের পকেটই তো খালি। তোর পকেটে কবে টাকা থাকে? সব সময় তো তোর পকেট ফাঁকা। ওটা মাল খাওয়াবি কয়ে এখন তুই মাল খাওয়াইতেছস না। যা বাবা। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইরফানের কাছে টাকা নেই তো কি হয়েছে? আমি আছি না। শেখ, নীলার থেকে কিছু শেখ। এই নাও মাল নিয়ে তাড়াতাড়ি আমার ফ্ল্যাটে আসো। তোমার ফ্ল্যাটে যে মাল লয়ে যাবো, তো বাড়িওয়ালা আবার কাবজাব করবো না তো? আরে চিল, আমি আছি না, আমি ম্যানেজ করে নেব। ম্যানেজ করতে পারলে ভালো। তোরা থাক, আমি গেলাম মাল নিয়ে আহি। চলো ইরফান মাল নিয়ে আসো, আমার ফ্ল্যাটে গিয়ে অপেক্ষা করি। আর বাবা, বাসা যাবি না? আর ওর রায় হয়ে গেছে তো। ইরফান, অনেক রাত হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও এখন। আমি গেছে লয়ারে থাকবো কেমনি? এই অবস্থায় তো বাসায় যেতে পারবে না, সকালে চলে যাবে। আচ্ছা তাহলে আমি যাইগা, আমার পিনি গলা পর্যন্ত হয়ে গেছে। থাকো তাহলে তোমরা। যাও। কি ব্যাপার আরিশা, কিছু বলবে? ভাবি, তোমাকে থ্যাংক ইউ আর সরি বলতে এসেছি। বিয়ে ভাঙার জন্য থ্যাংক ইউ বলছো, সেটা না হয় বুঝলাম, কিন্তু সরি? সরি কিসের জন্য?
এতদিন তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, কারণে অকারণে তোমাকে অনেক কটু কথা বলেছি, কিন্তু তুমি সে আমার কথাই ভাবলে। আমার এত বড় বিপদে তুমি আমার পাশে ছিলে, আমার এত বড় উপকার করলে তুমি। তোমাকে আমি ননদ না, আমার নিজের ছোট বোনের চোখে দেখি, পাগল মেয়ে। আর তুমি আমাকে যা বলেছো তা আমি সবকিছু ভুলে গিয়েছি। তুমি অনেক ভালো ভাবি। তুমি নিজেও একটা ভালো। আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? সেই সকালে যে বের হলো আর তো ফেরেনি। তোমার ভাইয়া? জানি না সে কোথায়, ফোন দিয়েছিলাম, ফোনটা ধরে নেই। তুমি দেখো ভাবি, একদিন আমার মতো ভাইয়ারও সব ভুল ধারণা ভেঙে যাবে। সেদিন ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, আর অবহেলা করবে না। দোয়া করি যেন আমার ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। আমি তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। নীলা, তোর কি হয়েছে? স্পর্শ করো তুমি আমাকে, কারণ তুমি বিশ্বাস করো। আমি তোমাকে অনেক আটকানোর চেষ্টা করেছি। কি বলতেছ তুমি? মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা বলতেছো কেন তুমি? এসব বন্ধু হয়ে তুমি বন্ধুর এত বড় ক্ষতি কিভাবে করলা? আমি এখন সমাজ থেকে তোমার মুখ দেখাবো। কেন করলা এমনটা? কেন? না না, আমি এসব কিছু করি নাই। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। কাজ হয়ে গেছে। ঠিক আছে, তুমি আমার সাথে দেখা করো। ওকে। আমি জানতাম তুমি পারবে। আচ্ছা, এখন একটা কাজ করো, অয়নকে ফোন করো। অয়নকে ফোন করে বলো তোমার 3 দিনের ভিতরে 30 লাখ টাকা লাগবে। অয়ন যদি টাকা না দিতে পারে তাহলে তুমি ওর নামে ধর্ষণ মামলা করবে। নাও, ফোন করো, ফোন করো। হ্যালো, আমার এত বড় ক্ষতি করে রেখে তুমি কোথায় পালালে? দেখো নীলা, যদি কিছু হয়ে থাকে, আমি নেশার ঘরে ছিলাম, আমার কোনো কিছু মনে নেই, আমি কোনো কিছু মনেই করতে পারতেছি না। তোমার মনে না থাকলেও তুমি যা করেছো আমার সাথে তা তো মিথ্যা হয়ে যাবে না? দেখো নীলা, তুমি জানো যে আমি কোনো কিছু ইচ্ছা করে করি না। তুমি প্লিজ প্লিজ কাউকে বলো না এসব কথা। ওকে, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু 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 কি? 3 দিনের ভিতর তুমি আমাকে 30 লাখ টাকা ব্যবস্থা করে দিবা। 3 দিনের মধ্যে 30 লাখ টাকা? নীলা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? না, আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না, তুমি আমার সাথে যা করেছো তার ক্ষতিপূরণ চাচ্ছি। আর যদি তুমি আমাকে 3 দিনের ভিতর 30 লাখ টাকা ব্যবস্থা করে না দিতে পারো, আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেইন করব। না 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 নীলা, তুমি পুলিশের কাছে যেও না। 30 লাখ টাকা তো না? আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। প্লিজ তুমি কারোর কাছে বলো না বিষয়টা। হ্যালো নীলা, হ্যালো। এখন 3 দিনের মধ্যে 30 লাখ টাকা আমি কোথায় পাবো? বাবা কখনই আমাকে এতগুলো টাকা দেবে না। আর যদি নীলার ব্যাপারটা জানতে পারে তাহলে তো আমাকে বাসা থেকেই বের করে দেবে। দুলাভাই, হ্যাঁ দুলাভাইকে ফোন করি, উনি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করবে। অয়ন ফোন করছে। আহারে বেচারা,
অনেক বড় বিপদে পড়ে গেল। আপনি এখন কি করবেন? এক ঢিলে দুই পাখি মার। স্যার আপনার কাছে আমার অনুরোধ, স্যার দয়া করে আপনি আমার জায়গাটা ফিরে শতলোক কোথাকার। Get out! আসসালামু আলাইকুম ভাই। কি হলো? বাবা আপনাকে ওই ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আজহার চৌধুরী আপনার বাবা? বাবা না, উনি আমার শ্বশুর হন। কি হয়েছে তোমার? একা একা এখানে বসে কি ভাবছো? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো? না কই, আমার কিছু হয়নি তো। আমি কি নিয়ে চিন্তা করব? আমি তো কিছু করি নাই। কি? আচ্ছা, আমি তোমার স্ত্রী, কোনো সমস্যা হলে আমাকে বলো। তুমি আমাকে না বলে আর কাকে বলবে বলো? আহা, তুমি কি নিয়ে এত চিন্তা করছো বলো তো আমাকে। না কিছু না, তুমি যাও তো এখান থেকে, আমাকে কিছু একা থাকতে দাও। আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? কাল রাতে যে বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলে, সেখানে কি কোনো ঝামেলা হয়েছে? কি ঝামেলা হবে? কোনো ঝামেলা হয় নাই। যাও তো এখান থেকে, বিরক্ত করো না, যাও প্লিজ যাও। আচ্ছা শোনো না, তোমার কাছে 30 লাখ টাকা হবে ধার হিসেবে? আমি কয়েকদিন পরে দিয়ে দেবো তোমার। 30 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আর তাছাড়া এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? দরকার আছে, তোমার মার থেকে 30 লাখ টাকা নিয়ে দিতে পারবা? প্রমিস, আমি কিছুদিন পরে দিয়ে দেবো। তুমি তো জানোই মা নিজেই বাবার পেনশনের টাকায় খুব কষ্ট করে চলে। এতগুলো টাকা তো মা কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবে না। কিন্তু এতগুলো টাকা কেন লাগবে তোমার, বললে না তো? সেটা তোমার জানতে হবে না, যাও তুমি। হ্যালো অয়ন। দোলা ভাই, আমি আপনাকে কখন থেকে ফোন দিচ্ছি, আপনি ফোন ধরতেছেন না কেন? আমি অফিসের কাছে ব্যস্ত ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। অনেকবার ফোন করছো, দেখছি। আমার 30 লাখ টাকা লাগবে। কি কি বলে? কত টাকা লাগবে তোমার? 30 লাখ। আমি অফিসে আসতেছি, আপনি টাকার ব্যবস্থা করেন। আর দোলা ভাই, বিষয়টা বাবার কাছে বলবেন না কিন্তু, আমি আসতেছি। কি ব্যাপার? তুমি গাড়ির সামনে আসলে কেন? এখনই তো মরে যেতে, আর মরলে তো গাড়িওয়ালার দোষ। স্যার আপনাকে আমি অনেক খুঁজেছি, আপনার সাথে দেখা করা অনেক দরকার ছিল আমার, কিন্তু আমি আপনার অফিসের সামনে গিয়েছিলাম, কিন্তু অফিসের দারোয়ান আমাকে তাড়িয়ে দিয়েছে, যার জন্য আমি আপনার বাসার সামনে এসে দাঁড়িয়েছি। আমার সাথে কি দরকার? আপনার কোম্পানি আমার প্রত্যেক সম্পত্তি জোর করে দখল করে আছে, আমাকে আমার পরিবার সহ বাসা থেকে বের করে দিয়েছে, আর বলেছে ওই জমির মালিক নাকি আপনি। ওই জমিতে নাকি আমাদের বাড়িঘর ভেঙে শপিং মল তৈরি করবে আপনার কোম্পানি। বুঝেছি, আপনাকে টাকা অফার করা হয় নাই? জি। তাহলে টাকাও নেবেন না, বাড়িও ছাড়বেন না, সেটা তো হয় না। তাই বলে আপনি আমার ওই বাড়ি দখল করবেন? ওই বাড়িটা হচ্ছে আমার মৃত বাবা মায়ের স্মৃতি, আমি ওই বাড়ি কখনোই ছাড়বো না। বাপ মা মরে গেছে না, ওই মাটির মধ্যে স্মৃতি ধরে রেখে কি হবে? স্যার আপনার কাছে আমার অনুরোধ, স্যার দয়া করে আপনি আমার জায়গাটা ফিরে। শতলোক কোথাকার। থানায় যা, নাহলে কোর্টে গিয়ে কেস কর, আমাকে বিরক্ত করতে আসবি না। কি তোর? চলো।
কেন? কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আজহার চৌধুরী আপনার বাবা? বাবা না, উনি আমার শ্বশুর হন। বোন, আপনি একটু আপনার শ্বশুরকে বুঝিয়ে বলুন না আমার বাড়িটা ফেরত দিতে। উনি আমার বাড়ি ভেঙে ওখানে শপিং মল করবে। ওই বাড়িতে আমার মৃত বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে। এখন আমি ওই বাড়ি ছেড়ে কোথায় যাবো বলেন? ওই বাড়িটুকুই আমার শেষ সম্বল। ঠিক আছে ভাই, আপনি এভাবে কাঁদবেন না। আমি আপনার বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বলবো। এখন আপনি বাড়ি যান ভাই। কোন বাসায় যাব আমি বোন? বাসা তো আপনার শ্বশুরের লোকেদের দখলে। যতক্ষণ আমি আমার বাড়ি ফেরত না পাবো ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি ফোনে কি বলছিলে? তোমার কত টাকা লাগবে? 30 লাখ টাকা লাগবে। তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি আমার সাথে মজা করতেছো? দুলা ভাই, আমি আপনার সাথে মজা কেন করবো? সত্যি আমার 30 লাখ টাকা লাগবে। 30 লাখ টাকা? টাকা কি গাছে ধরে যে তুমি চাইলে তোমাকে দিয়ে দেওয়া হলো? বাবা, আমার খুব বেশি দরকার। টাকা দরকার হলে ইনকাম করো। কোনোদিন তো 1 টাকা ইনকাম করে দেখোনি? টাকা ইনকাম করতে কিরকম পরিশ্রম করতে হয় জানো না? কি বুঝবে টাকার মূল্য তুমি? আর 30 লাখ টাকা এমন ভাবে চাচ্ছ যেন মনে হচ্ছে 30 টাকা চাচ্ছ। বাবা, আমি টাকা ফেরত দিয়ে দেবো। বাবা, 1 টাকা ইনকাম করার মুহূর্তে তুমি টাকা ফেরত দেবে? কিডনি বিক্রি করে দেবে? তোমার এই 2টো কিডনির দামও 30 লাখ টাকা হবে না। যাক, তাছাড়া এমনি বলো তো আমাকে, 30 লাখ টাকা তুমি কি জন্য নেবে? কারণটা আমি বলতে পারবো না, বাট টাকাটা আমার ভীষণ দরকার বাবা। কারণ বলতে পারবে না কেন? কি করবে 30 লাখ টাকা দিয়ে? 1 টাকাও তো ইনকাম করো না। বন্ধু বান্ধবকে নিয়ে নেশা করবে? নেশা করতে তো এত টাকা লাগে না। নাকি জুয়া খেলবে? শোনো, তুমি জুয়া খেলো, নেশা করো, ফুর্তি করো, যা খুশি করো, তোমার এইসব কাজের জন্য আমি 1 টাকাও দিতে পারবো না। তুমি এখন আসতে পারো। কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন? যাও। বাবা, আমার মনে হয় নেশা করার পাশাপাশি জুয়া খেলা শুরু করছে। আর না তো এত টাকা দিয়ে কি করবে? আমার একটা মাত্র ছেলে, তাও নেশা আর জুয়ার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল। নাহলে এত টাকা দিয়ে সে কি করবে? শোনো, আমার অনুমতি ছাড়া ওকে আর 1 টাকাও দেবে না। জি বাবা। মনে রাখো কথাটা। অয়নকে আপনার চোখে এতটাই খারাপ এবং অযোগ্য বলে প্রমাণ করব যে আপনি আপনার সব বিজনেসের দায়িত্ব অয়নের পরিবর্তে আমাকে দিতে বাধ্য হবে। সব কিছুর দায়িত্ব আমার কাছে আসা মানে আমি এসব কিছুর মালিক। তাহলে তোর বাপ তোর টাকাটা দিল না? না, টাকা দিল না। টাকা তো দিলই না, উল্টা আমার কথা শুনে অফিস থেকে বের করে দিল। 30 লাখ টাকা আমার কাছে কিছুই না, চাইলেই টাকাটা দিতে পারতাম। এখন তুই কি করবি? টাকাটা কেমনে ম্যানেজ করবি? জানি না কি করব। হ্যালো নীলা। হ্যাঁ, আমার টাকার ব্যবস্থা করেছো তুমি? চেষ্টা করতেছি। তাড়াতাড়ি করো অয়ন, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। তোমাকে মাত্র 3 দিন সময় দিয়েছি আমি। 3 দিনের ভিতর যদি তুমি আমাকে 30 লাখ টাকা ব্যবস্থা করে না দাও, আমি কিন্তু থানায় গিয়ে তোমার নামে মামলা করে দিব। নীলা, আমি ইচ্ছে করে কোনো কিছুই করি নাই। সবকিছু জানার পরেও তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো। আমি তোমাকে সবসময় ভালো একটা বন্ধু ভাবতাম। আমিও তোমাকে আমার বন্ধু ভাবতাম অয়ন, তাই তো তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম। কিন্তু তুমি ড্রিঙ্কস করে আমার এত বড় সর্বনাশ করবে এটা আমি কখনো ভাবতে পারিনি অয়ন। তুমি আমার বন্ধু বিদায় আমি এখনো চুপ করে আছি। অল্প কিছু টাকার বিনিময়ে এত বড় ঘটনা ধামাচাপা দিতে যাচ্ছি। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি এতক্ষণে থানায় চলে যেতাম। নীলা,
আমি চেষ্টা করতেছি, আমাকে একটু সময় দাও। সময়টা আমি তোমাকে দিয়েছি 3 দিন। 3 দিনের ভিতর তুমি যেখান থেকে পারো আমাকে টাকা ব্যবস্থা করে দিবে। নীলা ফোন করছিল নাকি? কি বললো? 3 দিনের ভিতরে ওকে টাকা দিতে হবে, নাহলে পুলিশের কাছে যাবে ও। নীলাকে সবসময় আমার ভালো বন্ধু ভাবতাম, কিন্তু আজকে আমাকে ব্ল্যাকমেল করতেছে টাকার জন্য। নীলা যদি একবার থানায় গিয়ে কমপ্লেন করে, তাহলে তোর লাইফ কিন্তু শেষ। তুই 4 দেয়ালের মাঝে জেলের ভিতরে পয়সা মরবি মামা। তুই যেমনি পারস টাকাটা ম্যানেজ কর, নাহলে তুই প্রচুর বিপদে পড়বি। সেটাই দেখতেছ। মা দেখেন, ওই যে গেটের সামনে লোকটা, সে সকাল থেকে এখানেই দাঁড়িয়ে আছে। এখন বিকেল 5টা বেজে গেছে, এখনো এখানেই দাঁড়িয়ে আছে। কি চাই লোকটার? আমি লোকটার সাথে কথা বলেছিলাম, বাবা নাকি লোকটার বাড়ি দখল করে রেখেছে, আর বাবার কোম্পানির লোকেরা নাকি সেই বাড়ি ভেঙে শপিং মল বানাতে চাচ্ছে। কিন্তু ওই লোকটার ওই বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই, এটাই তার শেষ সম্বল। অয়নের বাবা আর কত মানুষের ক্ষতি করবে? এত টাকার লোভ কেন তার? আল্লাহ কি এদের অভিশাপ ফিরিয়ে দিবে? দেবে না? দেখবে একদিন এদের অভিশাপই সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ভাই, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আপনার শ্বশুর যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এক চুলো এখান থেকে কোথাও নড়বো না। বল, আপনি কেন বুঝতে পারছেন না? আমার শ্বশুর আপনার সাথে কথাই বলতে চান না। তিনি আমার সাথে কথা বলুক আর নাই বা বলুক, আপনার শ্বশুরের সাথে আমি কথা না বলে আমার বাড়ি ফেরত না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। বোন, আচ্ছা, সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছেন, সারাদিন কি কিছু খেয়েছেন? না। আচ্ছা, আমার শ্বশুর কিছুক্ষণ পরে বাড়ি ফিরে আসবেন, আপনি চলুন আমার সাথে, আসুন। নিন ভাই, ভাতটা খেয়ে নিন। সেই সকাল থেকে না খেয়ে এভাবে বাসার সামনে দাঁড়িয়ে আছেন, এভাবে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। আগে খাবারটা খেয়ে নিন, বাকি কথা পরে হবে। আপনার শ্বশুর অন্যায়ভাবে আমার বাড়ি দখল করেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার বাড়ির বৌমা হয়ে আপনি আমাকে বাসায় নিয়ে আসছেন, আমাকে খেতে দিচ্ছেন। আমার শ্বশুর যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এখন খাবারটা খেয়ে নিন, খাবারটা খেয়ে আজকের মতো বাড়ি চলে যান। বোন, আমি আমার বাড়ির ব্যাপারে কথা না বলে যাব না। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? এখন যদি আপনি আমার শ্বশুরের সাথে কথা বলতে চান, সে রাগারাগি করবে, সে আপনার সাথে কথা বলতেই চাচ্ছে না, আপনার গায়েও হাত তুলতে পারে। এর চেয়ে ভালো আজকের মতো আপনি চলে যান, উনি বাড়ি ফিরুক, আমি আপনার ব্যাপারটা নিয়ে তার সাথে কথা বলবো, তাকে বোঝানোর চেষ্টা করব। আজকে প্লিজ চলে যান। আচ্ছা বোন, আপনি যখন এত করে বলছেন, আমি আজকে চলে যাব। আপনার শ্বশুরকে আপনি বোঝাবেন, আমি আবার আগামীকালকে আসবো। ঠিক আছে, এখন তাহলে ভাতটা খেয়ে নিন।